হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড। তো আজকে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিক আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সিডিপির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক থাকছে, সেটা হচ্ছে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের উপাদান। আমরা কিন্তু এর আগের ক্লাসে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে 4টি স্তরের কথা আমরা জানি। তাহলে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? 4টি স্তর। সংবেদন সঞ্চালনমূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, বিমূর্ত সক্রিয়তার স্তর, আর একটা হচ্ছে তোমার যে মানে প্রি অপারেশনাল স্টেজ, যেটা ইংরেজিতে বলছে, আমার বাংলাতে এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমরা 4টে স্টেজের কথা আমরা জানি, তাই তো? অলরেডি কিন্তু আমরা এই 4টে স্তর নিয়ে আলোচনা করেছি এবং তার উপরে যে যে এমসিকিউ গুলো এসেছে বিগত বছরে, সেই সমস্ত এমসিকিউ গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিকে আলোচনা করব আমরা যে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু 4টি উপাদানের কথাও উল্লেখ করেছেন। সেই 4টি উপাদান কি কি? নাম্বার 1 হচ্ছে ম্যাচুরেশন, নাম্বার 2 হচ্ছে অভিজ্ঞতা, নাম্বার 3 সামাজিক মিথস্ক্রিয়া, আর নাম্বার 4 ভারসাম্যকরণ। এই যে 4টে উপাদান, এগুলো থেকে কিরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে না আসতে পারে, সব কিছু কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ভালো করে ক্লাসটা করো। আজকের ক্লাসে যারা প্রাইমারি, আপার প্রাইমারি, ইন সার্ভিস টিচার, সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সবার জন্য। তাই প্রত্যেক ক্লাসটা মন দিয়ে করবে। ঠিক আছে, চলো দেখো। তাহলে কি বলছে আমরা একটু একটু করে জানবো, ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট আমি বিশ্লেষণ করে দেবো। বলছি দেখো, পিয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশের ডেভেলপমেন্ট থিওরিতে, তাহলে যদি তোমাদের এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন হতে পারে যে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের যে শিশুদের যে বিকাশ, তার জনক কাকে বলা হয়, যদি পরীক্ষা প্রশ্ন আসে যে প্রজ্ঞামূলক বিকাশের জনক কাকে বলা হয়, অবশ্যই আমরা আনসার করব জ্যান পিয়াজিকে। ওকে, তার তথ্যে শিশুদের চিন্তাভাবনার পরিবর্তনের ক্ষেত্রে শুধু যে 4টে স্তর বা 4টে স্টেজের কথা তিনি বলেননি। ওই যে 4টে স্টেজ কি বললাম, জন্ম থেকে 2 বছর সেন্সরি মোটর স্টেজ, তারপরে চলে আসি 2 থেকে 4 বছর, সরি 2 থেকে যেটা আমরা পেলাম 7 বছর পর্যন্ত যেটা রয়েছে, যেটাকে আমরা বলি কি প্রি অপারেশনাল স্টেজ, এটা দেখলাম। তারপরে 7 থেকে যেটা আমরা 11 বছর পাচ্ছি কি কংক্রিট অপারেশনাল স্টেজ, সেটাও আমরা দেখলাম। তারপরে 11 থেকে 18 বা 11 বছরের ওপরে যেটা আমরা রয়েছে, সেটাকে আমরা বলবো ফর্মাল অপারেশনাল স্টেজ। এই 4টে স্টেজের কথা কিন্তু আমরা এর আগের ক্লাসে পড়েছি। পিঁয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশে শুধুমাত্র যে 4টি স্তরের কথা বলেছেন এমনটা নয়, তিনি 4টে স্তরের সঙ্গে সঙ্গেও তিনি 4টে উপাদান বা 4টে এলিমেন্ট, ঠিক আছে, 4টি উপাদানের কথাও তিনি উল্লেখ করেছেন। দেখে নিই এই বিকাশ প্রক্রিয়াটি ঠিক কোন কোন চালিকার শক্তির উপর নির্ভর করে সচল থাকে, তাও তিনি স্পষ্ট করেছেন। পিঁয়াজের মতে শিশুর প্রজ্ঞামূলক বিকাশ কোনো একক বা বিচ্ছিন্ন কারণে ঘটে না। তাহলে এখানে একটা জিনিস পেঁয়াজে বলছেন যে শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশ, শিশুর এই প্রজ্ঞামূলক বিকাশ কোনো একটা নির্দিষ্ট একক বা কোনো একটা নির্দিষ্ট উপাদানের উপর নির্ভর করে গড়ে ওঠে না। তাহলে পেঁয়াজের মতে শিশুর প্রজ্ঞামূলক বিকাশ অনেকগুলো উপাদানের যে সমষ্টি বা অনেকগুলো উপাদানের সংমিশ্রণের মাধ্যমে কিন্তু তৈরি হয়। এটি মূলত 4টি অপরিহার্য উপাদান, মানে 4টি উপাদানের উপরে নির্ভর করে গড়ে উঠেছে। আর এই প্রত্যেকটি উপাদান এরা কিন্তু স্বাধীন নয়। এই যে উপাদানগুলোর কথা আমরা আলোচনা করব, প্রত্যেকটি উপাদান কিন্তু একে অপরের প্রতি নির্ভরশীল বা তারা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে। বোঝা গেল? তারা এই যে পেঁয়াজে যে 4টি স্টেজের কথা বলেছেন বা 4টি উপাদানের কথা বলেছেন, এই 4টি উপাদান কখনো কিন্তু তারা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা কখনো স্বাধীন নয়, তারা একে অপরের সঙ্গে কি করে মিথস্ক্রিয়া করে। ইজ ইট ক্লিয়ার? দেখো, এবার আমরা এই 4টি উপাদান নিয়ে আলোচনা করব। কি কি 4টি উপাদান দেখে নিই। এক নজরে 4টি উপাদান। এম ফর ম্যাচুরেশন, যেটা আমি বললাম, এম ফর ম্যাচুরেশন, যেটাকে আমরা বলছি পরিপক্কতা বা জৈবিক পরিপক্কতা, বা অন্য একটা ভাষা রয়েছে যেটাকে আমরা বলি কি পরিণমন। কি বলা হয়? পরিণমন, এটা আমরা জানি। তারপর যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বা ভৌত পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া। 3 নম্বর বলছে সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়া। আর 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুইলিব্রেশন বা সাম্য ব্যবস্থা বা ভারসাম্যকরণ।
তাহলে পিঁয়াজে তার শিশুর প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে কটি উপাদানের কথা বলেছেন? পিঁয়াজে শিশুর প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে মোট 4টি উপাদানের কথা বলেছেন। কি কি স্যার? একটা হচ্ছে ম্যাচুরেশন, 2 নম্বর হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, 3 নম্বর হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, আর 4 নম্বর হচ্ছে ইকুইলিব্রেশন। তাহলে এই 4টি উপাদানকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? দেখো, এই যে 4টি উপাদান আমরা পড়লাম, এই 4টি উপাদানের মধ্যে তিনি ইকুইলিব্রেশন বা সাম্য ব্যবস্থাকে তিনি প্রধান চালিকা শক্তি বা ড্রাইভিং ফোর্স হিসাবে দেখেছেন। এই 4টি উপাদানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা বাকি 3টেকে নিয়ন্ত্রণ করে কে? বাকি যে 3টি উপাদান রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে বা বাকি 3টি উপাদানকে চালনা করে কে? সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। অর্থাৎ এই 3টি উপাদানের মধ্যে দিয়ে টোটাল তো 4টি উপাদান, তাই তো? তাহলে প্রথম 3টি উপাদানের থেকে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। এটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। এবারে 4টি উপাদান নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, দেখে নিই। বলছে ম্যাচুরেশনটা কি? বলছে এটি একটি সম্পূর্ণ জন্মগত এবং জৈবিক বা বায়োলজিক্যাল প্রক্রিয়া। এটা কিন্তু আমরা পরিবেশ থেকে পাই না। এই যে ম্যাচুরেশনটা হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ জন্মসূত্রে পেয়ে থাকি বা আমাদের একটা বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর বলতে পারি ম্যাচুরেশন। যখন শিশুর বয়স বাড়ার সাথে সাথে তার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং শরীরের পেশিগুলোর যে স্বাভাবিক ও স্বয়ংক্রিয় বৃদ্ধি ঘটে তাকে আমরা কি বলবো? ম্যাচুরেশন বলবো। যেমন দেখো, একটা 6 মাসের বাচ্চা, সে 6 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? আমি যদি 6 মাসের বাচ্চাকে বলি তুমি বাবা বলো, মা বলো, ভাই বলো, দাদা বলো, সে কি বলতে পারবে? একদম পারবে না। কিন্তু এইটাই যখন আমি একটা 12 মাসের বাচ্চাকে বলবো, ও কিন্তু ইজিলি বলতে পারছে। কারণটা কি? কারণ তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভাষার, তার ল্যাঙ্গুয়েজের ম্যাচুরেশন হয়েছে, তার ভাষার বিকাশ ঘটেছে। অর্থাৎ কথা বলার জন্য যে সমস্ত আমাদের শরীরের অঙ্গগুলোর প্রয়োজন, সে অঙ্গগুলো ডেভেলপ হয়েছে, যার ফলেই কিন্তু সে পরিষ্কারভাবে কিন্তু ভাষা বলতে পারছে। অর্থাৎ এটা কি বলবো আমরা? ম্যাচুরেশন। বা আমি ধরো একটা 4 মাসের বাচ্চাকে যদি আমি ভাত দিই খেতে, সে বাচ্চাটা কি ভাত খেতে পারবে? বা সে বাচ্চাটাকে যদি আমি জোর করে ভাত খাওয়াই, সে বাচ্চাটা কি বেঁচে থাকবে? একদমই নয়, বাচ্চাটা মারা যাবে বা বাচ্চাটা ভাত খেতে চাইবে না। কিন্তু সেই বাচ্চাটাকে যদি যখন 8 মাস বয়স হবে, আমি কিন্তু ইজিলি সেই বাচ্চাটাকে ভাত দিলে সে ভাত খেতে পারবে, কারণ তার স্টোমাক কিন্তু সেইভাবে কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। তাহলে কি দেখলাম? ম্যাচুরেশন হচ্ছে একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর বা বায়োলজিক্যাল প্রক্রিয়া, যেটা শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডেভেলপ হয়। যখন শিশুর ম্যাচুরেশন বাড়বে, তখন শিশুর ধীরে ধীরে বৃদ্ধি ও বিকাশও কিন্তু বাড়তে থাকবে। দেখো কি বলছে, ম্যাচুরেশন বা পরিপক্কতা হলো বৃদ্ধি ও বিকাশের প্রাথমিক ভিত্তি বা পূর্বশর্ত। তাহলে একটা শিশুর সঠিকভাবে ডেভেলপ হচ্ছে কিনা, সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে কিনা, তার পূর্ব শর্ত কি? তার পূর্ব শর্ত হচ্ছে ম্যাচুরেশন। যদি শিশুর ম্যাচুরেশন ঠিকঠাক না হয়, তাহলে শিশুর বৃদ্ধি বলো বা ডেভেলপমেন্ট কোনোটাই কিন্তু হবে না। এটি নির্ধারণ করে শিশু একটি নির্দিষ্ট বয়সে কতটুকু শিখতে পারবে তা। এই যে বললাম যে 6 মাস বয়সে বাচ্চা কতটা খেতে পারবে, 8 মাস বয়সে বাচ্চা কতটা খেতে পারবে, 12 বছর বয়সে বাচ্চা কতটা খেতে পারবে, এগুলো কিন্তু নির্ধারণ করছে। কারণটা কি? একটা 8 মাসের বাচ্চার ম্যাচুরেশন একরকম হবে, একটা 10 বছরের বাচ্চার ম্যাচুরেশন অন্যরকম হবে। ইজ ইট ক্লিয়ার? যেমন একটা উদাহরণ দেখি, হাঁটার জন্য পায়ের পরিপক্কতা প্রয়োজন। যেমন ধরো 6 মাসের একটা বাচ্চাকে বললাম হেঁটে চলে আসো তো, সে কি হেঁটে আসতে পারবে? একদম পারবে না। কিন্তু সেই বাচ্চাটার বয়স যখন 12 মাস হবে, সে কিন্তু ইজিলি হেঁটে চলে আসবে। তাহলে হাঁটার জন্য কি দরকার? বাচ্চার যে পা, লেগ, তার ম্যাচুরিটি হওয়া দরকার, ঠিক না? তা আমার পায়ের তো ম্যাচুরিটি হয়নি, আমার পেশিগুলো তো শক্তই হয়নি, আমি কিভাবে হেঁটে যাব? তাই এটা কিন্তু মাথায় রাখবে যে পিঁয়াজের মতে ম্যাচুরেশন ছাড়া জোর করে কোনো স্তরে শিশুকে জোর করে কিছু শেখানো সম্ভব নয়। বুঝতে পেরেছো? তাহলে শিশুর যতটা ম্যাচিওর হবে, ঠিক ততটাই শিশু শিখবে। তাকে আমরা যতই জোর করি না কেন, শিশু কোনোভাবে শিখতে পারবে না। ইজ ইট ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? ওকে, চলো। চলো নেক্সট দেখো। নেক্সট চলে এসে আমরা অভিজ্ঞতা বা যেটাকে আমরা বলবো ভৌত পরিবেশের সাথে মিথস্ক্রিয়া। এটা আমরা দেখি। বলছে চারপাশের জগৎ বা ভৌত পরিবেশের বিভিন্ন বস্তু সম্পর্ক স্পর্শ করে
এবং নাড়াচড়া করা এবং সেগুলির ওপরে নানান পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে শিশু যে অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করে তাকে বলছে ভৌত অভিজ্ঞতা। তাহলে পিঁয়াজে বলছেন কি, পিঁয়াজে বলছেন যে শিশু হচ্ছে একটি সক্রিয়, শিশুরা হচ্ছে অ্যাক্টিভ বা শিশুরা হচ্ছে লিটল সায়েন্টিস্ট। তাহলে দেখো, তাহলে শিশুরা কি, পেঁয়াজে বলছেন যে শিশুরা হচ্ছে লিটল সায়েন্টিস্ট, মানে তারা ক্ষুদ্র বিজ্ঞানী এবং তারা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ শিশুরা যে জ্ঞান অর্জন করছে আমাদের বিশ্বজগৎ সম্পর্কে, আমাদের পরিবেশ সম্পর্কে, তারা মিথস্ক্রিয়ার মাধ্যমে বা তাদের যে অভিজ্ঞতা, ধরো কোনো একটা জিনিস তারা নাড়াচড়া করছে, সেই নাড়াচড়া করার মাধ্যমে তাদের একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তারা কিন্তু জ্ঞান অর্জন করে। আমি একটা উদাহরণ দিলে জিনিসটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন দেখো, একটা উদাহরণ, একটা শিশু যখন একটি প্লাস্টিকের বলকে মেঝেতে ফেলে দেয় তখন দেখে সেটা লাফাচ্ছে। ধরো একটা প্লাস্টিকের বলকে যখন আমি মেঝের উপর ফেলে দেব, সে বলটা কিন্তু ভেঙে যাবে না, সেটা কিন্তু লাফাবে, তাই তো? আবার যখন একটি মাটির পাত্রকে আমি কি করব, মেঝের ওপরে বা মাটির উপর ফেলে দেব, দেখবো হুট করে মাটির পাত্রটা ভেঙে গেল। তার মানে ওই শিশুটা বুঝতে পারলো যে সব জিনিস ওপর থেকে ফেলে দিলে মানে ভেঙে যাবে এমনটা নয়, কিছু কিছু জিনিস ভেঙে যাবে আর কিছু কিছু জিনিস ভেঙে যাবে না। যখন সে হাতে কলমে বা হাতে কলমে ব্যবহার করে নাড়াচাড়া করে সে অভিজ্ঞতা অর্জন করছে, সে বুঝতে পারলো যে এটা মাটির তৈরি বলে ভেঙে গেল আর এটা প্লাস্টিকের জিনিস বলে ভেঙে গেল, ভাঙলো না। তাকে কিন্তু আমাকে বলতে হয়নি, সে অটোমেটিক্যালি বাচ্চাটা বুঝে গেল যে এটা মাটির তৈরি বলে ভেঙে যাচ্ছে আর এটা মাটির তৈরি না বলে ভাঙছে না। ঠিক তখনই বা তারা একটা ইট নিল, মাটির তৈরি ইট, ইটটা ফেলে দিল, দেখছে ভাঙছে না, তখন সে আরো অনুভব করতে পারলো যে এটা কাদা মাটি বলে সেটা ভেঙে গেল আর এটা পোড়া মাটি বলে ভাঙলো না। বুঝতে পেরেছো জিনিসটা ক্লিয়ার? এইটা হচ্ছে অভিজ্ঞতা। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। তারপর চলে আসছি আমরা সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া। এক্ষেত্রে আমরা যেটা দেখি যে নির্মিতিবাদ ক্লাসে আমরা দেখেছি যে ভাইগটস্কি শিশুদের যে জ্ঞান বা শিশুদের যে প্রজ্ঞা সে বিকাশের ক্ষেত্রে তিনি কিন্তু সামাজিক বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু পিঁয়াজে শিশুর প্রজ্ঞা বিকাশের ক্ষেত্রে সামাজিক বিষয়টিকে স্বীকার করেছেন ঠিকই, তিনি কিন্তু এই সামাজিক বিষয়টাকে অতটা গুরুত্ব দেননি। এই যে 4টি উপাদান রয়েছে, 4টি উপাদানের মধ্যে এই সামাজিক বিষয়টাকে পিঁয়াজে কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দেখেননি। তিনি কি বলছেন, সমাজ, সংস্কৃতি, শিক্ষক, পিতামাতা এবং বিশেষ করে সমবয়সীদের সাথে কথাবার্তা বলা, খেলাধুলা করা, ভাব আদান প্রদান করা প্রক্রিয়াটি হলো সামাজিক মিথস্ক্রিয়া। তাহলে সামাজিক মিথস্ক্রিয়া কি স্যার? সামাজিক মিথস্ক্রিয়া বলতে বোঝাচ্ছে যখন একটা শিশু তার পাশের দাদা, মামা, খালা, খালু বা চাচা, চাচি, অর্থাৎ পরিবারের সমস্ত সদস্য, বা হতে পারে তার ক্লাসরুমের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, হতে পারে তার সমাজের বিভিন্ন গুরুজন ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন আলাপ আলোচনা করে কথাবার্তা বলে জ্ঞান অর্জন করবে, সেটাকে আমরা বলবো সামাজিক মিথস্ক্রিয়া। তাহলে এই সামাজিক মিথস্ক্রিয়া শিশুর বিকাশে কিভাবে ভূমিকা পালন করে? দেখো, পিঁয়াজে তার তথ্যে সামাজিক উপাদানটিকে স্থান দিয়েছেন, তবে তিনি মনে করতেন যে সমাজ শিশুকে সরাসরি জ্ঞান অর্জন করতে সাহায্য করে না। তাহলে কি বলছেন, যে পিঁয়াজে বলছেন যে শিশুরা সমাজ থেকে আলাপ আলোচনা মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে ঠিকই, কিন্তু সমাজ থেকে ডাইরেক্টলি জ্ঞান শিক্ষা দিতে পারে না। শিশুরা সমাজ থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানটাকে সে কি করে, নিজের মধ্যে মডিফাই করে, নিজের মধ্যে কি করে মানে নিজে আরো আলোচনা করে নিজের মধ্যে, এবং আলোচনার মাধ্যমে সেটা ভাঙাচোরা করে, মানে সেই জ্ঞানটাকে মডিফাই করে নতুন করে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে। যেমন ধরো, একটা আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো কোনো একটা শিশু তার দাদুর কাছ থেকে কোনো একটা জিনিস জানলো, সে দাদুর কাছে যে জিনিসটা জানলো সেটাই সে কিন্তু শিখবে না। সে দাদু তো এই জিনিসটা বললো, এই জিনিসটা আমি এইভাবে জানবো। সেই বাচ্চাটা কি করলো, সেই দাদুর বলা জিনিসটা আরো নিজে থেকে একটু মডিফাই করলো, বা দাদুর
দেওয়া ইনফরমেশনটা সে আরো একটু মানে কি করলো, বিশ্লেষণ করলো, বিশ্লেষণ করে সে কিন্তু নিজের মধ্যে আত্মীকরণ করলো। এটা কি বলছে, মানে সমাজের মাধ্যমে জ্ঞান অর্জন পিঁয়াজে বলছেন। কিন্তু ভাইগটস্কি নয়, ভাইগটস্কি বলছেন যে সমাজ থেকে সে ডাইরেক্টলি জ্ঞান অর্জন করে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। দেখো এখানে বলা হয়েছে ভাইগটস্কি সামাজিক মিথস্ক্রিয়াকে বিকাশের প্রধান কারণ মেনেছেন, কিন্তু পেঁয়াজে চারটির মধ্যে অন্যতম একটি উপাদান হিসেবে তিনি দেখেছেন। একটা জাস্ট লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেস, কিন্তু ভাইগটস্কির ক্ষেত্রে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর চলে আসি আমরা ইকুইলিব্রেশন বা সাম্য ব্যবস্থা বা ভারসাম্যকরণ। তাহলে পেঁয়াজে যে চারটি উপাদানের কথা বলেছেন, চারটি উপাদানের মধ্যে এই ইকুইলিব্রেশন বা ভারসাম্যকরণটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই ইকুইলিব্রেশন বা সাম্য ব্যবস্থার মধ্যে দিয়েই শিশুরা কিন্তু জ্ঞান অর্জন করে। এটা কি বলছে দেখো, এটি শিশুর মনের ভেতরে একটি স্বয়ংক্রিয় মানে অটোমেটিক এবং সেলফ মানে রেগুলেটরি প্রসেস। তাহলে শিশুর সেলফ রেগুলেটরি প্রসেস বা অটোমেটিক প্রসেস কোনটা, এটা হচ্ছে ইকুইলিব্রেশন। বলছে নতুন অভিজ্ঞতার মধ্যে কোনো অমিল দেখা দেয় তখন মনের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়। সেই মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠে পুনরায় মনের ভিতরে ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া হচ্ছে কি ইকুইলিব্রেশন। ধরো কোনো একটা ইনফরমেশন আমি জানি, ধরো আমি কুকুর দেখেছি, ভালো করে বোঝো, বা আমি ধরো বিড়াল দেখেছি। বিড়াল দেখতে কেমন, কালো। বিড়ালের কটা পা, চারটে পা। আমি দেখেছি বিড়ালের চারটে পা রয়েছে, বিড়াল দেখতে কালো। এটা হচ্ছে বিড়াল, আমাকে মা বলেছে এটা হচ্ছে বিড়াল। হঠাৎ আমি রাস্তা দিয়ে চলছি, রাস্তা দিয়ে চলতে চলতে আমি দেখলাম একটা কুকুর আসছে। আমি কুকুরটাকে দেখে মনে মনে ভাবলাম, এরে এত বড় বিড়াল, কারণ কুকুরটা দেখতে হয়তো কালো, এরও চারটে পা আছে। সে ভাবলো যে এটা হচ্ছে বিড়াল। কিন্তু পরোক্ষ সে দেখলো যে বেড়াল তো ম্যাও ম্যাও করে, কিন্তু কুকুরটা কি করছে, ঘেউ ঘেউ করছে। তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো বা একটা দ্বন্দ্ব তৈরি হলো। সে ভাবলো যে না, এটা তো বিড়াল নয়, তাহলে এটা একটা অন্য একটা প্রাণী। তারপর হয়তো সে তার মাকে জিজ্ঞাসা করলো বা সে নিজে অনুভব করলো যে না, এটা বিড়াল নয়, এটা হচ্ছে কুকুর। তাহলে কি করলাম, তাহলে প্রথমে আমরা দেখলাম কোনো একটা জিনিস সম্পর্কে সে জ্ঞান অর্জন করলো। তারপর যখন দেখলো তার জ্ঞান অর্জনের মধ্যে একটা অমিল রয়েছে, কারণ বিড়াল তো মেয়াও মেয়াও করে, কুকুর ঘেউ ঘেউ করছে, তার মানে তার যে জানার তথ্যের মধ্যে একটা অমিল সৃষ্টি হলো, তার মনের মধ্যে একটা ভারসাম্যটা নষ্ট হলো। তার ফলে কি হলো, সে সেই জিনিসটাকে আরো বিশ্লেষণ করলো এবং ভারসাম্য ফিরিয়ে আনলো। ভারসাম্য ফিরিয়ে এনে সে নতুন জ্ঞান অর্জন করলো। এটাকে বলবো আমরা ইকুইলিব্রেশন। ইজ ইট ক্লিয়ার? দেখো বিকাশের ভূমিকা কি, এটি অন্য তিনটি উপাদানকে যেমন হচ্ছে ম্যাচুরেশন বলতে পারি, অভিজ্ঞতা বলতে পারি, সামাজিক মিথস্ক্রিয়া সমন্বয় করে এবং শিশুকে চিন্তা ভাবনার এক স্তর থেকে উচ্চ স্তরে নিয়ে যায়। তাহলে কি বললাম, এই যে ইকুইলিব্রেশন বলতে পারো বা সাম্য ব্যবস্থা, বাকি যে তিনটে উপাদান রয়েছে, বাকি তিনটে উপাদানকে ত্বরান্বিত করে বা সমন্বয় করে, যার ফলে শিশুরা কিন্তু নতুন জ্ঞানকে অর্জন করে। এই যে ইকুইলিব্রেশন বা এই সাম্য ব্যবস্থাকে আরো ভালো করে জানতে গেলে আমাদেরকে আরো দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। অলরেডি কিন্তু আমরা পিঁয়াজের থিওরি যখন পড়েছিলাম তখন এই দুটো থিওরি জেনেছিলাম, একটা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন আমরা খুব ভালো করে জেনেছি। তবুও আমরা একটু দেখে নিই। দেখো, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ বলতে কি বোঝায়, বলছে নতুন কোনো অভিজ্ঞতা বা তথ্যকে যখন শিশু তার মনের মধ্যে থাকা পুরনো জানা বা ধারণার সাহায্যে বোঝার চেষ্টা করে তখন তাকে কি বলা হয়, আত্মীকরণ বলে। দেখো, তাহলে আমরা কি জানলাম যে শিশুর একটা জ্ঞান আছে, শিশু কোনো একটা জিনিস জানে, তারপর কোনো একটা নতুন জিনিসকে দেখে সে জ্ঞান অর্জন করলো, সেটাকে আমরা বলবো কি আত্মীকরণ। যেমন একটা উদাহরণ দেখো, যে উদাহরণ দেখলে বুঝতে পারবে, যে ধরো রাস্তার ওপরে সে একটা বিড়াল দেখলো, কারণ সে বিড়ালটাকে চেনে, তার চারটে পা রয়েছে, দেখতে কালো। সে রাস্তায় প্রথমবার চার পায়ের একটি কুকুর দেখে তার পুরনো ধারণার সাথে মিলিয়ে সেটাকে সে বিড়াল ভাবলো। তাহলে এটা হচ্ছে কি তার অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে। ধরো আকাশে কি রয়েছে, আকাশে পাখি ওড়ে, আকাশে পাখি ওড়ে বাচ্চা জানেই। সে দেখলো বিকেলবেলা ঘুড়ি উড়ছে, সে ঘুড়িটা দেখেও সে মনে মনে ভাবলো এটাও একটা পাখি। এটাকে বলছে আত্মীকরণ। কিন্তু পরোক্ষ সে ভাবলো, আরে পাখি তো ডানা মেলে, ডানাটা আপ ডাউন করে, কিন্তু ঘুড়ির তো ডানা আপ ডাউন করছে না, তাহলে এটা কি ঘুড়ি নয়, সরি, এটা কি তাহলে পাখি নয়? সে মনে মনে ভাবলো না, এটা তাহলে পাখি নয়, এটা অন্য কিছু। তারপর হয়তো সে তার বাবা হোক মাকে হোক জিজ্ঞাসা করলো যেটা কি, তখন তার মা বলে দিল ঘুড়ি, বা বাচ্চাটা নিজে নিজে সে চিন্তা ভাবনা করে বললো যে না, এটা ঘুড়ি। এটাকে আমরা কি বলবো, অ্যাকোমোডেশন। তাহলে কি বলছে অ্যাকোমোডেশন, দেখো, যখন নতুন অভিজ্ঞতাটি
এতটা আলাদা হয় যে পুরনো ধারণা দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না, তখন মনের ভেতরে একটা দ্বন্দ্ব বা ডিস ইকুইলিব্রিয়াম তৈরি হয়। এই দ্বন্দ্ব মেটাতে শিশু যখন নিজের পুরনো ধারণা বদলে ফেলে এবং সম্পূর্ণ নতুন একটা স্কিমা তৈরি করে, তাকে বলবো আমরা কি, অ্যাকোমোডেশন বা সহযোজন। এই যে আমি বললাম যে না এটা তো বিড়াল নয়, তো এটা কাউকে ঘেউ ঘেউ করছে, তার মানেটা কি, এটা একটা কুকুর। তাহলে যখন আমি কোনো একটা নতুন জ্ঞান অর্জন করব পুরনো জ্ঞানের উপর ভিত্তি করে, সেটাকে আমি কি বলবো, অ্যাসিমিলেশন। আর যখন আমার পুরনো জ্ঞানটাকে আমি মডিফাই করে নতুন জ্ঞান অর্জন করব, সেটাকে আমি বলবো অ্যাকোমোডেশন। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে শিশুর মধ্যে জ্ঞান অর্জন হচ্ছে কিভাবে? শিশুর মধ্যে জ্ঞান অর্জন হচ্ছে আত্মীকরণ, তারপর হচ্ছে অসমতা, তারপর সহযোজন, এইভাবেই তার মধ্যে জ্ঞান উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা দেখব যে একজন শ্রেণীকক্ষে একজন টিচার হিসেবে তোমার কি গুরুত্ব থাকবে। ঠিক আছে, তাহলে একজন টিচার হিসেবে শিশুর এই জ্ঞান অর্জন প্রক্রিয়ায় তোমার কি গুরুত্ব বা প্রাধান্য থাকবে, এই বিষয়ে আমরা জানবো। দেখো বলছে ম্যাচুরেশন। তাহলে ম্যাচুরেশন বা বিবেচনা, তাহলে শ্রেণীকক্ষে আমি সবসময় মাথায় রাখবো যে একটা শিশুর বয়স কতটা রয়েছে, তার এই সমস্ত জিনিসগুলো ম্যাচিউর হয়েছে কিনা। তাহলে আমি শিশুর ম্যাচুরেশনের উপর ভিত্তি করে তাকে আমি টাস্ক দেবো, তাকে আমি জ্ঞান অর্জন করতে উৎসাহিত করব। একটা 5 বছরের বাচ্চাকে আমি নিশ্চয় বড় বড় গুণ বা বড় বড় সরল করতে দেবো না, এটা 10 বছরের বাচ্চার মতো, তাই না? তারপরে কি করতে হবে, শিশুকে যতটা সম্ভব হাতে কলমে কাজ করতে দিতে হবে, যাতে শিশুরা নিজে নাড়াচাড়া করে জিনিসটার মাধ্যমে তারা শিখতে পারে। ল্যাবরেটরি বলো, প্রজেক্ট বলো, এই সমস্ত জিনিসের মাধ্যমে শিখতে পারে। তারপর চলে আসে দলগত আলোচনা। শিক্ষার্থীদেরকে আরো ভালো করে শিক্ষা দেওয়ার জন্য ক্লাসরুমে অবশ্যই গ্রুপ তৈরি করতে হবে। শিক্ষার্থীরা গ্রুপ অ্যাক্টিভিটি বলতে পারো বা পিয়ার্স অ্যাক্টিভিটির মাধ্যমে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা কোনো একটা জিনিস সম্পর্কে শিখবে। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদেরকে সমস্যা দিতে হবে। ছোট ছোট সমস্যাগুলো শিক্ষার্থীদের দিতে হবে, যে সমস্ত সমস্যাগুলো শিক্ষার্থীরা নিজেরাই সমাধান করতে পারবে। সেই সমস্যাগুলো শিক্ষার্থীরা নাড়াচাড়া করবে, সেই সমস্ত শিক্ষার্থীগুলোকে শিক্ষার্থীরা ভাববে, এগুলো ভাবনা চিন্তার মাধ্যমে শিশুরা জ্ঞান অর্জন করবে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, চলো এবার আমরা যতটা পড়লাম, যতটা জানলাম, তার উপরে আমরা কিন্তু এবার এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, আমরা কতটা জানলাম, কতটা শিখলাম, তার উপরে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, যে দেখি আমরা কতটা শিখতে পেরেছি। ওকে, চলো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।